রাস্তার ভিতরে মিল্কি, টুটুল, পারুল, আমজাদ, এরা সালমা, এরা সবাই ধরে ইচ্ছা মতো আমার লাগতেছে। যতক্ষণ আমি মাটিতে চুল ধরে ফেলাই রাখছিল, যতক্ষণ আমি অজ্ঞান না হয়ে গেছি ততক্ষণ আমার পিটাইছে। ইট দিয়ে লাস্টে একটা বাড়ি মারছে, আমার চোখ বন্ধ হয়ে যেতে পুরো ফুলে গেছিল। সাভারে স্বামী কর্তৃক স্ত্রীকে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করার প্রতিবাদে স্ত্রী তার স্বামী এবং স্বামীর পরিবারের বেশ কয়েকজনের নামে অভিযোগ তুলেছেন। থানায় অভিযোগ দিয়েছেন, কোর্টে মামলা করেছেন। পরবর্তীতে সাভার প্রেস ক্লাবের সামনেই মানববন্ধনের ডাক দিয়েছেন। নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনে যুক্ত হয়েছেন সাভারের বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। প্রতিটি সংগঠনের একটিই দাবি, নারী নির্যাতন বন্ধ করা হোক। সাভারের বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন তাদের নিজস্ব ব্যানারে সাভার প্রেস ক্লাবের সামনে অভিযুক্ত নির্যাতনকৃত সেই ব্যক্তিদের বিরুদ্ধে ভিকটিম নারীর পক্ষে মানববন্ধনে সংযুক্ত হয়েছেন উক্ত সংগঠনের বিভিন্ন সদস্য এবং কর্মকর্তাবৃন্দ। সাভার প্রেস ক্লাবের অনেক সাংবাদিক বৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। সবার একটিই দাবি, নারী নির্যাতন বন্ধ করা হোক। ভিকটিম নারী তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এই যে বলছেন যে নারী নির্যাতন আর অপপ্রচার, এই বলতে কি বুঝাইছেন একটু বলেন তো। আমার মেয়ে সুমাইয়া বেগম বিয়ে দিয়ে আমি বারো সালে মানে 12/12/2012 সালে বিয়ে দেওয়ার পর থেকে আমজাদ আকাশ মানে ছেলে ব্যাংক কলোনিতে বিয়ের পর থেকেই এরা আমার মেয়ে নির্যাতন করতে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দেখিয়ে তারা বাড়ি করার জন্য আমার কাছ থেকে টাকা পয়সা নেয় এবং পরবর্তী সময় বিদেশে যাওয়ার পরে মানে এই ফ্ল্যাট করার জন্য আমাকে মানে অনুমোদন দেয় যে ফ্ল্যাটটা করে নেন। পরে সেটি ফ্ল্যাটটা করে আমি সেই ফ্ল্যাটটা দখলে দেয়। ইতিমধ্যে মেয়ের সাথে মানে এই ব্যাপারটা নিয়ে জামাইয়ের সাথে দ্বন্দ্ব দেয়। মেয়ে এবং মেয়ের জামাই তারা মানে পরামর্শ করে ফ্ল্যাটটা বলে যে আব্বা আমি দেশে এসে তারপরে লিখে দেব। তারপরে মেয়ের সাথে মাঝখানে মানে কিছুদিন বিদেশে যাওয়ার পরে আকাশ মানে ছেলে আমজাদ সাহেব বিদেশ চলে যায়। বিদেশ যাওয়ার পরে সে মানে মেয়ের সাথে মানে এই ব্যাপার নিয়ে দ্বন্দ্বদ্বন্দ্বী হয়। সে মানে লিখে দেবে না, বাঁচি করবে না। মেয়েকে বলে যে ছাইড়ে দেবো, ফল্লা করবো, তপনা করবো, তুই আমার কাছে চলে যা, বাঁচি চলে যা, মানে এই ধরনের প্রতারণা করে। গত প্রায় 17 তারিখের আগে সে বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পরে মানে সে ভাবে সে আইসে তার বোনের কাছে সে মানে মা বাবার কাছে আশ্রয় না। আশ্রয় নেওয়ার পরে আমার মেয়ে পরে জানতে পারে যে আমার স্বামী বাংলাদেশ মানে আসছে। এরপরে আমার নাতিনদের নিয়ে নাতিন তারা চিল্লাচিল্লি শুরু করে বাপকে দেখার জন্য। সেই বাপকে দেখার জন্য এক পর্যায়ে আমার মেয়েটা গেলে সেখানে তারা প্রথমে মারধর শুরু করে। এরপরে তারা মানে আবার তারা মাঝখানে তারা হত্যার জন্য আমার মেয়ের ঘরে ঢুকে তারা মেয়েকে মানে জবাই করার উদ্দেশ্যে তারা মেয়েকে মানে এখানে তার হাতে মানে কেটে দেয়, বাসি কেটে দেয় কাঁচের টুকরো দিয়ে। এরপরে আবার ফের 22 তারিখে মেয়েটাকে রাস্তায় ফেলে ঢাকা মেডিকেল সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজে মানে উন্নত চিকিৎসার জন্য যাওয়া হয়। মেয়ে কাপড় চাপড় নিয়ে বাড়িতে আনতে গেলে
আমজাদ, পারুল এবং এই যে মিউকি টুটুল, এই শাহজাহান সহ আমার মেয়েকে রাস্তায় ফেলাইয়া মানে পাড়াইতে থাকে এবং মারতে থাকে, ইটের টুকরো দিয়ে আঘাত করতে থাকে। এতে আমার মেয়ে মানে সেখানে মুমূর্ষু অবস্থায় যখন অজ্ঞান হয়ে পড়ে যায়, তখন আমি আবার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে প্রাথমিক চিকিৎসা করে পরে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাই। ঢাকা মেডিকেল কলেজে নিয়ে তাকে দীর্ঘ সময় চিকিৎসা করে তারপরে তাকে আমি আবার নিয়ে আসি। ইতিমধ্যে তারা আমার সম্পর্কে অপপ্রচার করতেছে। তারা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে, সেখানে আমার মেয়েকে নিয়ে কুৎসা রটনা করেছে। তারা বাজে মন্তব্য করেছে, বাজে মন্তব্য করে সেখানে মানে বিশ্রীভাবে মানে তারা আমার মেয়ের সম্পর্কে মানে বাজে মন্তব্য করতেছে। এখন তারা আমাকে বিভিন্ন সময় সেই ফ্ল্যাট তো দূরে আমি ফ্ল্যাটে আছি, তারা ফ্ল্যাট থেকে বের করে দিতে চায়। এখন আমার জানের হুমকি স্বরূপ তারা যেখানে হুমকি দিতেছে, যে কোনো সময় আমাকে সেখান থেকে তারা বের করে দেবে, আমাকে তারা মেরে ফেলবে। আমার প্রতি তাদের মানে যে কোনো রাস্তাঘাটে যে কোনো সময় এই যে আমার হাতটা হয়েছে, তাদের চক্রান্তে আমার এই হাতটাকে তারা ভেঙে দিয়েছে। আমরা বিভিন্ন সময় মামলা ধামলা হুমকি দিচ্ছে এবং তারা যে মেয়ে আমার নাতিন দুটাকে তারা আটকায় রেখেছে। আমার মেয়ে আনতে গেলে সেই নাতিনগুলো তাদের কাছে মানে ঈদের দিন পর্যন্ত তাদের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে গেছে, সেখানেও তাদের কাছে যায় নাই, মা বাবা করে চিহির পারছে। আমি দেশবাসী সবার কাছে আমি এটার বিচার চাই। আমি সূক্ষ্ম তদন্তের মাধ্যমে যাতে সূক্ষ্ম বিচার হয়, যাতে আমার মতো আমার 3টা কন্যা সন্তানকে নিয়ে আমি সুখে থাকতে চাইছি। জামাইকে আমার ছেলে মনে করেছি আমি, যে জামাই আমার ছেলে। আসলে জামাই যে কখনো ছেলে হয় না, এটা আমরা প্রত্যক্ষ প্রদর্শী যে আসলে জামাই ছেলে হয় না। আর জামাই এই টাকা পয়সাগুলো যেভাবে আমার জীবনের সমস্ত উপার্জন বিসর্জন করে তার এই বিল্ডিং মানে আমি করে দিয়েছি। তখন তার বাপ ছিল না, মা ছিল না, কেউ ছিল না, তখন আমি ছিলাম তার অভিভাবক হিসেবে। এখন সে তাদের চক্রান্তে তারা উল্টে দাঁড়াইছে। ইতিমধ্যে আমার মেয়েকে বিদেশের ভুয়া নোটিশ দিয়ে তাকে তালাক দিয়েছে, এইটা বলে তা অপপ্রচার করতেছে। ছেলে কোথায় আছে এখন? ছেলে এখন বাংলাদেশে আছে, তার বাড়িতে আছে, তার মা বাবার কাছে। আবার বলছে তার বিল্ডিং নাকি আমরা জবরদখল করে আছি, এটা অপপ্রচার করতেছে। এখন তার বিল্ডিং এর ভাড়া সে উঠাইতেছে, তার রুমের চাবি তার কাছে, সব ভাড়াইতে তারে ভাড়া দিতেছে। এটা বলে সে অপপ্রচার করতেছে আমরা তার বাড়ি দখল করে আছি, এটা মিথ্যা প্রমাণ দিচ্ছে। এখন আমার জানমাল এবং বাচ্চাদের নিয়ে যাওয়ার মতো আমার জায়গা নেই। সমস্ত কিছু আমি তার পিছনে বিসর্জন দিয়েছি। আমি এটা মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল প্রশাসনের কাছে এবং দেশের গুণীজনদের কাছে আমি এটা আমার বিচার চাই এবং তদন্ত সাপেক্ষে যাতে সঠিক সিদ্ধান্তটা হয় সেটাই আমি প্রত্যাশা করি। আচ্ছা, আপনি কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন এই ব্যাপারে? এই ব্যাপারে আমার সাভার থানায় এক বা একাধিক জিডি করা হয়েছে, অভিযোগ করা হয়েছে এবং ঢাকাতে আমার কোর্টে নারী নির্যাতন একটা মামলা করা হয়েছে। ঠিক আছে। অভিযোগ কি আপনার যে থানায় দিয়েছেন, এই অভিযোগটা কি মামলা হিসেবে রেকর্ড করছে কি? রেকর্ড করছে। জিডি করছে? হ্যাঁ, জিডি করছে। জিডি না, কিন্তু অভিযোগ আমরা বলতেছি জিডি এক বিষয় আর হলো অভিযোগটা মামলা হিসেবে রেকর্ড করছে কিনা বা তদন্ত এখন তদন্তধীন বলেন তদন্তধীন তদন্ত চলছে। আর কোর্টে মামলা তদন্ত করে পুলিশ কি বলছে যে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে। জি পুলিশরা বলেছে যে এটা তদন্ত করে আমরা এটাই করতেছি, আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এখন আমরা নির্যাতিত। হ্যাঁ, আচ্ছা সুমাইয়া, মানে বিয়ে হয়েছে কত বছর তোমার এবং কিভাবে সংসার করলা আর কেন গন্ডগোলটা হইলো এই সংসারে, একটু সংক্ষেপে বলো, বেশি সময় নিও না। বিয়ে আমার 12 বছর হয়েছে। 12 তারিখে বলেন একটু। আচ্ছা, 12 তারিখে আমার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে ওরা আর কি বলছিল যে ওদের বাসায় কেউ নাই। বিয়ের পরে দেখি যে ওদের 2 বোনই বাসার ভিতরেই থাকে, বোনের মেয়েও বাসার ভিতরে থাকে, তার হাজবেন্ডও বাসার ভিতরে থাকে। এরা সবাই বিয়ের পর থেকে বিভিন্ন ভাবে আমার বাবার কাছ থেকে টাকা আনো, এইভাবে টাকা আনো, আমার চাপ দিতে থাকতো। আমি ওই অত্যাচার সহ্য না করার পর আমি বিভিন্ন টাইমে বিভিন্ন সময় আমি আপুর কাছ থেকে টাকা এনে দিছি। পরবর্তীতে বাড়ি করা বাবদ আপুর কাছ থেকে বড় দিছি।
নেওয়ার পরে ওর আরো আদার্স ঋণ হয়ে গেছে, ব্যাংকের লোন হয়ে গেছে। পরে বলতেছে যে আমি তো পারতাছি না। পরে বললো তাহলে কি করবো, আমি পরে রয়েছে আমার জায়গার দলিল আছে। পরে কয় তোমার দলিল রেখে আমি বিদেশে যাবো। তাহলে যাও। আমার এর ভিতরে আমার গয়না গাটি সব বিক্রি করে ওরে দিয়েছি। এমনকি ওর জন্য আমি ওর দোকানে বসে ওর দোকানটাও করতাম। ও আমার এতে সিগারেট শুরু করে সব বিক্রি করাইতো। ওর দুই বোন এমন সময় নেই, ওর দুই বোন সব সময় কথায় কথায় মারধর করো। তার ওর ছোট বোনের দুইটা বিয়ে হয়েছে, তাও একবারও সংসার করে নাই, সে বাড়ি এসে রয়েছে। বড় বোনেরও দুইটা বিয়ে হয়েছে, সংসার করে নাই, বাড়ি এসে রয়েছে। তার মেয়ে সেটাও বিয়ে করে হাজবেন্ড সহ বাড়ি এসেছে। তার হাজবেন্ড আবার টুটুল, সে হইলো অবৈধ কাজ কামরা করে, সে আর্মিতে লুক দেয়, টাকা নিয়ে দালালি করে সে বিভিন্নভাবে হুমকি দামকি দেয় যে তার নাকি এই ক্ষমতা আছে ওই ক্ষমতা আছে, যদি তোমরা এই কেস করো তাইলে তোমাদের জানে মেরে ফেলবো। টুটুল এই হুমকি দেয়, ওর নাকি অনেক ক্ষমতা আছে। এই পর্যন্ত যতবার টাকা চাইছে দিছি, এখন আরো টাকা চাইতেছিল, আমি দিতে পারিনি। তার জন্য আমার সবাই মিলে ধইরা মারছে। ও বাইরে থেকে আমার সমস্ত খরচপাতি বন্ধ করে দিয়েছিল। আমার ছোট বাচ্চাটারে ওরা আমার মোবাইল ব্লক করে রাখছিল। আমি অন্য জনের মোবাইল দিয়ে ওরা ফোন দিছি, ফোনটা বলছি যে আমার বাচ্চাটারে নিয়ে আমি কেমনে চলো, কয় কি তোমারটা তুমি বোঝো। আমাকে বাচ্চাটারে খাওয়ামু কি, কয় কি আমি ওর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি। আমি দোয়া করলে কি হয়ে যাবো, তুমি বাচ্চার খাবার দিবা না। পরে কত ফোন কাইটে দিছে। এরকম করে অনেকবার ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু ওর বোনরা যোগাযোগ করতে দেয় নাই, ও কোনোভাবে আমার সাথে যোগাযোগ করে নাই। পরে ও এইসব কথা আমার সাথে যে যোগাযোগ করে না, আমার যে টাকা দেয় না, আমার যে খাইতে দেয় না, ওই সব কিছু ফোনে রেকর্ডিং আছে। ওই ফ্ল্যাট 4টা ফ্ল্যাট ভাড়া দিয়ে রাখছে। আমার 12টা বছর ধরে ছোট্ট একটা ঘরের ভিতরে রাখছে। ওই ঘরের ভিতরে খাটটাও ভাঙ্গা। আমার এত খারাপ বলতো, আমার রুমের ভিতরে যায় একটা বাড়িওয়ালা এইসব রুমে কিভাবে থাকে। আমার ওই কষ্ট দিচ্ছে না, খাওয়ান দিচ্ছে না, পড়াচ্ছে না, একটা ভালো জায়গায় রাখছে। ওর বোনরা 24 ঘন্টা এসে সব সময় অত্যাচার করতো। জামাই বাড়ি তো জীবনে যাই না। আর ওই অত্যাচারটা করছে কিভাবে, মারধর করছে কিভাবে? 17 তারিখ ও বিদেশ থেকে আসছে, আসার পরে আমার বলে না, ওই বাসায় এসে উঠে। পরে আমি বলছি, পরে জানতে পারছি, জানা যে আমি বাইরে দাঁড়াইছিলাম যে আমজাদ তুমি আসো, তুমি দেশে আসছো, আমার সাথে কেন দেখা করো না। আমি পরে গেছি, যাওয়ার পরে আমার বোনরা নিয়ে গেছে যে আমজাদ তুমি আসছো। আমি বলার পরে ওর বোন আমার বলে কি তুই বের যা বাসায় থেকে। আমি বললাম আমার হাজবেন্ড আসছে, আমি দেখুম না। পরে ওরা বললো কি না দেখবি না, এই কথা বললে আমাদের ওরা সবাই মিলে মায়েরা বাড়ি থেকে বের করে দিল। বের করে আমি সাভার উপজেলা হাসপাতালে চিকিৎসা নিই। তারপরে আবার 20 তারিখে ওরা রুমের ভিতরে ঢুইকে ছুরি দিয়ে আবার গলা কাটার চেষ্টা করে। আমি হাতটা ফিরাইতে গেছি, আমার ছুরি না হাত কাইটা পুরো গর্ব রক্ত দিয়ে মাখাই গেছিল। পরে আমি হাসপাতালে আবার ভর্তি হয়েছি। হাসপাতালে ভর্তি হওয়ার পরে ওইখান থেকে আরো ভালো চিকিৎসার জন্য আমি ঢাকা মেডিকেল হাসপাতালে যাওয়ার জন্য রক্ত করে পরে আমি আবার ঢাকা মেডিকেলে আরো 10 দিন ছিলাম। পরে এখানে আসার পরেও আমার বলতেছে যে যদি মামলা না উঠাস, মামলা করস, তাহলে মাইরে ফেলাম তোদের, তো বাড়ির থেকে বের হয়ে যা। সবাই সবসময় হুমকি আছে। আমি আমার বাবা মা বোনদের নিয়ে অনেক ভয় আছে যে কখন কি করে ফেলে। আমজাদ যে তোমাদের কাছ থেকে টাকা পয়সা নিছে, এটার প্রমাণ কি আছে? আমার কাছে রেকর্ডিং আছে, ওর কিছু হাতের লেখা আছে, আর ওর হাতের লেখা আছে আর রেকর্ডিং আছে। রেকর্ডিং আছে। আচ্ছা আচ্ছা, ও যে আমার কোনো খরচপাতি দিত না, ওইটাও আমার কাছে রেকর্ডিং আছে। কি চাও তোমরা, কি চাও এখন? আমি শাস্তি চাই। আমি আমার সাথে অন্যায়, আমার শাস্তি চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এই সবকিছুর জন্য বিচার চাই। আর ওরা দুই বোন এত বাজে বাজে কথা ছড়াইতেছে আমার নামে। ওরা দুই বোন নিজেরাই বারে কাজ করে, বারে ডান্স করতে এক সময়। এখন আমার নামে দুনিয়ার বাজে কথা, আমার সমাজে মুখ দেখানোর কথা রাখে না, এত মিথ্যা কথা বলতেছে। বাচ্চা বাচ্চা কোথায়? বাচ্চা কোথায় আছে? সন্তানগুলো কোথায় আপনার? নিয়ে গেছে আমার সন্তান, মা আমার মারধর করে নিয়ে গেছে। আমি ঈদের দিন আমার বাচ্চাটা সন্তান ফিরিয়ে চাও? অসুস্থ অবস্থা। আপনি কি আপনার সন্তান ফিরে পেতে চান? আচ্ছা, আপনি কি আপনার সন্তান ফিরে চান? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নামে যে একটা মিথ্যা ওই ডিপোজনামা দিয়েছে, মিথ্যা যদি মিথ্যা না দিয়ে থাকে তাহলে তো আপনাকে মারতে পারে না। যদি মিথ্যা না দিয়ে থাকে তো আপনাকে মারতে পারে না। তাহলে আপনি যে মারছে এটা তো ঠিক, অত্যাচার করে নির্যাতন করতে, এটা একটা খারাপ মানুষের কেউ মারতে পারে। হ্যাঁ পারে, মারতে পারে না। রানা ভাই একটু ধরুন তো, রানা ভাই একটু
প্রথমে ঘটনাটা হলো যখন ও বিদেশ চলে যাবে তখন তার ব্যাংকে কিছু টাকা আটকাচ্ছিল। এটা সুহেল সাহেব এক জায়গা থেকে তার প্রবাসী কল্যাণ সমিতি থেকে নিজে রিস্ক হইয়া লোনটা করে দেয়, কিন্তু ও কিছু মানুষের ঋণ থাকার কারণে ব্যাংকের টাকা টাইটকা দেয়। পরে আমি নিজে থেকে ম্যানেজারকে বইলা আগে ওর টাকাটা উত্তোলন করে দেয়। এরপরে ও চলে যাবে, তখন সুহেল সাহেব ওনার বাড়িটার জায়গাটা উপর বিল্ডিং করতেছে। বিল্ডিং করার সময় উনি বিভিন্ন সময় পয়সা যায়, তা আমি বলছি এগুলো আপনি করেন না। তখন উনি বললেন না সমস্যা না, আমার মেয়ে জামাই যা, আমার ছেলেটা, আমার যেহেতু 3টা কন্যা, আমার তো আসলে কোনো ছেলে না, সেহেতু আমি করি। পরে বিভিন্ন সময় সে তার থাই গ্লাস আটকা পড়েছে, তখনও তাকে মোটামুটি আমরা প্রায় আপনার 50, 70, 80 হাজার এইভাবে করে বিভিন্ন সময় তাকে টাকা দিচ্ছি। যদিও সেই ধাপে ধাপে আমাদেরকে অনেক কষ্টে শোধাইছে এবং বিভিন্ন জনের কাছে সে হাত পাইতে তার জীবনের সকল ইনভেস্ট সে এক জায়গায় সে ইনভেস্ট করছে। এখন আজকে সে যাবে কোথায়, এটা হলো আমাদের দাবি। এখানে কতগুলো মানবাধিকার সংগঠন আপনারা দাঁড়াইছেন? আমরা অনেক আছি। একটু নাম বলতে হবে। কি কি সংগঠন আছে কে বলতে পারবেন? আইনি বিষয়ক মানবাধিকার সংস্থা আশফ, যে বাংলাদেশ লিমিটেড, লিগ্যাল অ্যাফেয়ার্স হিউম্যান রাইটস লিমিটেড, তারপর আছে হলো বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশন, আছে বাংলাদেশ ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, আরও আছে ম্যান ফোর্স লিমিটেড, স্টার ভিলেজ ডক্টরস ফাউন্ডেশন, আরও অনেকগুলি আছে। অনেক সংগঠন আপনারা দাঁড়াইছেন আছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আশফ। আসো আপনারা সকলেই এটার বিচার চান। জি যে আমরা সকলে একত্রিত হয়ে ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটি। সোহেল সাহেব আমার থেকে 2 লাখ টাকা প্রায় কয়েক বছর আগে, প্রায় বলতে গেলে কত বছর হলো, আমার থেকে টাকা নিয়েছে 3 বছর আগে। বিল্ডিং করার 2 সময় লক্ষ টাকা আমার থেকে এনেছে। আমি সংগঠনের চেয়ারম্যান হিসাবে, সে আমাকে বলছে যে আমাকে দেন, আমাকে বন্ধু বান্ধব হিসাবে আমি আপনাকে দিয়ে দেবো। কিন্তু আজকে 3 বছর বলছে আমার জামাই বিদেশ গেল, সে টাকা পাঠাবে, টাকা পাঠাইলে দিব। কিন্তু ওই জামাইয়ের কথা বলতে 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 বলতেই আমাদেরকে এতদিন ঘুরাইছে। আসলে সে জামাইয়ের যে টাকাটা দিচ্ছে এ কথা সত্য, এবং আমার টাকাটা আমি এখনো পাইনি। আমি বাংলাদেশ ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জামাইকে যে দিছে এটা আপনি জানেন? এটা আমি জানি, এটা প্রমাণিত আপনার কাছে? যাই হোক, আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি একটা কথা বলবো, যদি স্ত্রীকে সেই ডিপোজিট দিয়ে থাকে তাহলে সাবেক স্ত্রীর গায়ে এভাবে মেরে রক্তাক্ত করতে পারে না। সে 10 দিন ঢাকা মেডিকেল কলেজে আছে। আর যদি স্ত্রী হয়ে থাকে তা আইন নিজের হাতে তুলে নিতে পারে না। এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা এটার বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং লোকাল প্রশাসন এবং আপনাদের ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা এটার বিচার চাই। সর্বোচ্চ বিচার চাই।